তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব আমাদের প্রথম লেকচারের দ্বিতীয় পার্ট 2তে স্বাগতম জানাচ্ছি সবাইকে। এখানে আমরা আলোচনা করব সংখ্যা আবিষ্কারের ইতিহাস। সংখ্যা কিভাবে আবিষ্কার হলো, আমরা 3টা টপিক কভার করার চেষ্টা করব। 1 নম্বর টপিক হচ্ছে সংখ্যা কি, 2 নম্বর টপিক হচ্ছে সংখ্যা কাকে বলে, এবং 3 নম্বর টপিক হচ্ছে সংখ্যা কিভাবে আবিষ্কার হলো। ঠিক আছে, প্রথম টপিক শুরু করি আমরা। সংখ্যা আসলে কি? এই সংখ্যা কি, এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে সংখ্যা আবিষ্কার হলো কিভাবে, অর্থাৎ 3 নম্বর টপিকটা আগে বুঝতে হবে আমাদেরকে। ঠিক আছে, তারপর সংখ্যার সংজ্ঞায় চলে যাবো। আমরা বোঝার চেষ্টা করি প্রথমে সংখ্যা আসলে কিভাবে আবিষ্কার হলো। আমরা যে 1 2 3 4 এই সংখ্যাগুলো ইউজ করে থাকি, 1 2 3 4 5 6 7 ইত্যাদি এই সংখ্যাগুলো ইউজ করে থাকি সাধারণত। এই সংখ্যাগুলো আমরা এভাবে কিন্তু পাইনি, অর্থাৎ আমাদের কাছে এমনি এমনি এই সংখ্যাগুলো আসেনি। এই সংখ্যাগুলোর পেছনে একটি বৃহৎ ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটি পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো যে কীভাবে মানুষ এই সংখ্যাগুলো তৈরি করেছে। এই সংখ্যাগুলো তৈরি করার ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন পরিশ্রম রয়েছে। যাই হোক, আমরা শুরু করি আমাদের কথায়। প্রথমে প্রাচীনকালের ঘটনা। মানুষ জানতো না আসলে এইভাবে সংখ্যাগুলোকে প্রকাশ করতে হবে। মানুষ সেই সময়ে প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করতো পাথর, ব্যবহার করতো বিভিন্ন প্রকার কাঠি জিনিসপত্র, যে সংখ্যা প্রকাশ করার জন্য। বিশেষ করে তারা যে সকল সংখ্যা প্রকাশ করতো সেগুলো স্বাভাবিকভাবে গণার যোগ্য ছিল, অর্থাৎ গণনযোগ্য সংখ্যা তারা প্রকাশ করতো। তারা 1টি 2টি 3টি 4টি এরকম জিনিসপত্র প্রকাশ করতো। তারা সংখ্যাকে প্রকাশ করার জন্য এরকম কোনো প্রতীক ব্যবহার করেনি। আমরা যে প্রতীকগুলো ব্যবহার করতেছি, চিহ্নগুলো ব্যবহার করতেছি, এরকম কোনো চিহ্ন তখন ব্যবহার করেনি তারা। তারা কি করেছিল, তারা দেখা যায় ছাগল গরু এরকম গণনা করার জন্য রাখালরা যারা মাঠে যেত, তারা দেখা যায় বিভিন্ন প্রকার নুড়ি পাথর নিয়ে যেত। এই পাথরের সংখ্যা গুনে গুনে ছাগলের সংখ্যা, গরুর সংখ্যা, অথবা তারা গৃহপালিত পশু পাখির সংখ্যা এভাবে হিসাব করত। তারা হিসাব কিতাবের ক্ষেত্রে এরকম নুড়ি পাথর হিসাব করত, অথবা বিভিন্ন প্রকার কাঠি ইউজ করত। এখান থেকে একটা আমরা দেখা যায় নতুন আইডিয়া পাই তাদের কাছ থেকে। কিরকম, যারা একটু চালাক চতুর ছিল তারা কি করেছিল, তারা দেখা যায় রাখালরা পাথরের গায়ে গায়ে এভাবে দাগ কেটে 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 সংখ্যাকে প্রকাশ করত। মানে হাড়ের গায়ে দাগ কাটা থেকে আমরা বর্তমানে নিদর্শন পাই যে অনেক হাড়ের গায়ে দাগ কাটা রয়েছে। সেই হাড়ের গায়ে দাগ কাটা অংশগুলো বা লেখাগুলো দেখে আমরা বুঝতে পারি সেই সময়ে সংখ্যা আবিষ্কারের ইতিহাসের বেশ কিছু নিদর্শন। তো এই যে হাড়ের গায়ে দাগ কেটে 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 তারা এভাবে সংখ্যা প্রকাশ করে। তবে এই সংখ্যা প্রকাশের ক্ষেত্রে একটু দুর্বলতা আছে। কিরকম দেখো, এবং অনেকগুলো যদি দাগ কাটা হয় পড়তে একটু অসুবিধাজনক। কিরকম, দেখা যাবে এখানে কয়টা দাগ আছে দেখি আমরা। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দাগ আছে। তার মানে এই সংখ্যাটির মান হচ্ছে মূলত 7। এই 7 মানটি প্রকাশ করার জন্য আমাকে কয়টা দাগ দিতে হয়েছে, 7টা দাগ দিতে হয়েছে। তো দেখো এই 7টা দাগ দেখে ঝট করে কিন্তু গণনা করা খুব মুশকিল। এই জন্য আমরা এক কাজ করতে পারি, এই সংখ্যাগুলোকে সাজাতে পারি। কিছু বুদ্ধিমান বালক বা কিছু বুদ্ধিমান লোক তারা কি করেছে, এই পদ্ধতিটাকে দাগ কেটে 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 প্রকাশ করার পদ্ধতিটাকে একটু উন্নত করে নিয়েছে। কিভাবে উন্নত করা যায়, তারা এভাবে বোঝা তৈরি করেছে, একটা বান্ডেল তৈরি করেছে। 5টা দাগ মিলে একটা বোঝা বা একটা বান্ডেল তৈরি করবে তারা। বুঝতে পারছো? তার মানে এখানে 4টা করে লম্ব দাগ টানা হচ্ছে। 4টা করে দাগ টানার পরে প্রথম দাগের মানে শুরুর বিন্দু ইনিশিয়াল পয়েন্ট থেকে শেষ দাগের অর্থাৎ চতুর্থ দাগের টার্মিনাল পয়েন্ট পর্যন্ত, প্রান্ত বিন্দু পর্যন্ত আমরা একটা নতুন দাগ টেনে দিচ্ছি। অর্থাৎ পঞ্চম দাগটা হচ্ছে একটা বোঝা বান্ডেল তৈরি করে দিচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ 4টা দাগ উলম্বভাবে দেওয়ার পরে পঞ্চম দাগটা দিয়ে একটা বোঝা তৈরি করে নিচ্ছি। এইভাবে সাধারণত বোঝা পদ্ধতিতে দাগ কাটা মানে দাগ কেটে 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 সংখ্যা প্রকাশ করা শুরু হয়। তবে এই পদ্ধতিতে অনেকটা সুবিধা আছে। এই পদ্ধতিতে গুনতে একটা অসুবিধা ছিল। এই পদ্ধতিতে কিন্তু সহজে অনেক সংখ্যা গণনা যাবে। কিরকম, এখানে 5, এখানে 5 5 5 10, 10 আর 10 হচ্ছে 20, 20 আর 2 22 আর 2 কত হয় 24। তার মানে সহজে আমরা বুঝতে পারতেছি এখানে 24 সংখ্যাটিকে প্রকাশ করতেছি। কিন্তু এইভাবে দাগ কেটে কেটে যদি প্রকাশ করতে চাই তাহলে দেখা যাবে আমাদের অনেক কি লাগবে, জায়গা লাগবে। প্রকাশ করার সময় সংখ্যাকে অনেক জায়গা জুড়ে প্রকাশ করতে হবে। বড় বড় সংখ্যার ক্ষেত্রে অনেক বড় দাগ টানতে হবে। ঠিক আছে, বিশেষ করে দাগের পরিমাণ দাগ কেটে 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 অনেক একটার কাঠা দিয়ে তোমাদেরকে দাগ কেটে এভাবে প্রকাশ করতে হবে। বুঝতে পারছো? তো ওইভাবে যেহেতু আমাদের শর্ট ফেলা যাবে না জায়গা, অর্থাৎ জায়গার শর্ট পড়ে যেতে পারে। ক্লিয়ার? তো এই জন্য তার চিন্তা ভাবনা করলো আর একটু উন্নত করা যাক সংখ্যার পদ্ধতিটাকে। ঠিক আছে, সংখ্যা প্রকাশের ক্ষেত্রে এই বোঝা পদ্ধতিও বেশি দিন টিকতে পারেনি, ওটা মানুষের কাছে বোঝা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই বোঝাকে দূর করা দরকার মাথা থেকে। তারা কি করলো, তারা চিত্রলিপি ব্যবহার করলো।
বৃহৎ টাইপের বড় বড় সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য তারা এরকম চিহ্ন ইউজ করা শুরু করলো। যেরকম 1000 সংখ্যাটিকে এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করলো, 10,000 সংখ্যাটিকে এরকম একটু পাতাকৃতির বা আঙ্গুলাকৃতির একটা সংখ্যা দ্বারা প্রকাশ করতেছে এই প্রতীকের মাধ্যমে। এইভাবে তারা সংখ্যা প্রকাশ করা শুরু করলো, বুঝতে পারছো? তবে এই সংখ্যা প্রকাশের ক্ষেত্রে একটি বিশেষ বিষয় লক্ষণীয় আছে আমাদের। সেই বিষয়টা কি, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কোনো সংখ্যার মান অবস্থানের উপর ডিপেন্ড করে না, নির্ভর করে না। কিরকম, আমি যদি দেখা যায় এই যে 5টা কাঠি রয়েছে, 5টা কাঠির মনে করো 4 নম্বর যে কাঠিটা ছিল, এই চতুর্থ কাঠিটাকে আমি যদি 3 নম্বর পজিশনে দিই আর 3 নম্বর কাঠির পজিশনটা যদি 4 নম্বরে দিই, তার মানে 5 কোনোদিন 6 হয়ে যাবে না, বুঝতে পারছো? তার মানে আমি বলতে চাচ্ছি এই যে 3 নম্বর কাঠিটা আমি 4 নম্বরে স্থানে দিলাম, এই এখানে যান, ক্লিয়ার? তারপরে এই 4 নম্বরটা তুমি 3 নম্বরের কাছে আসো, 1 নম্বরটা এইখানে থাক, আর এখানে 3 নম্বরটার মতো, সরি 2 নম্বরটা আর কি, তা 3 নম্বরটা এখানে 3 নম্বরের জায়গায় থাক, ঠিক আছে? তো 5 নম্বরটাকে যদি আমি ওই জায়গায় রাখি, কোনো সমস্যা আছে কি? এটা কি 6 হলো 7 হলো? এটা 7ও না 6ও না, এটা আসলে 5, বুঝতে পারছো? তার মানে আমরা যদি সংখ্যাগুলোকে এই কাঠিটাকে ওইখানে দিই, ওই কাঠিটাকে এইখানে দিই, সংখ্যা যদি চেঞ্জ করে দেই, কাঠির স্থান সংখ্যা চেঞ্জ করে দেই বলতে না, কাঠির অবস্থান যদি চেঞ্জ করে দেই, তাহলে কি হবে না? সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই কাঠিগুলোর অবস্থানের উপর ডিপেন্ড করে না তার মান কত, বরং কাঠির সংখ্যার উপর ডিপেন্ড করে যে তার মানটা আসলে কত। জয়টা কাঠি আছে আমাদের মান তত, এখানে কাঠি কোন পাশে গেল আর কাঠি কোন পাশে এলো, এই বিষয়ের উপর আমরা মান ডিপেন্ড করতেছে না, এটা লক্ষ্য করতে পারতেছি, বুঝতে পারছো? তার মানে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাগুলো প্রকাশের ক্ষেত্রে কোনো প্রকার স্থানীয় মান পদ্ধতি প্রয়োজন নেই, বুঝতে পারছো? ক্লিয়ার? যেমন এই বোঝা পদ্ধতি হোক, রোমানিয়ান এই পদ্ধতি হোক, মিশরিয়ান পদ্ধতি এই পদ্ধতিগুলো হোক, ঠিক আছে? এই পদ্ধতিগুলোতে দেখা যায় সংখ্যাগুলোর মান তাদের অবস্থানের উপর ডিপেন্ড করে না। এই যে পদ্ধতি, যে পদ্ধতিতে মিশরীয়রা সর্বপ্রথম এই পদ্ধতিটাকে তৈরি করে, অর্থাৎ এই পদ্ধতিগুলা দেখা যায় সর্বপ্রথম ব্যবহার করে মিশরীয়রা। এই জন্য এই মিশরীয় লিপিগুলোকে আমরা বলি চিত্রের মাধ্যমে লিপি, অর্থাৎ চিত্রলিপি। এগুলোর একটা সুন্দর নাম আছে, সেই নামটা হচ্ছে মূলত হায়ারোগ্লিফিক। এই চিহ্নগুলোর নাম হচ্ছে হায়ারোগ্লিফিক, হায়ারোগ্লিফিক, গ্লিফিক, ঠিক আছে? গ্লিফিক। তাহলে এই সিম্বলগুলো হচ্ছে হায়ারোগ্লিফিক সিম্বল, ক্লিয়ার? তাহলে হায়ারোগ্লিফিক সিম্বল অর্থ হচ্ছে মূলত পবিত্র অক্ষর, এটা হচ্ছে অর্থ হচ্ছে পবিত্র অক্ষর, পবিত্র অক্ষর, পবিত্র অক্ষর। যেখানে আরবিতে দেখা যায় নফর বলি, আরবিতে বলা হতো এগুলোকে নফর, এটা ছিল আরবিতে নফর, ঠিক আছে? নফর বলা হতো, নফর শব্দের অর্থ হচ্ছে পবিত্র অক্ষর, ক্লিয়ার? নফর একটা নাউন, আসলে একটা নাম, যেটা হায়ারোগ্লিফিককে বলা হতো, যার অর্থ ছিল পবিত্র অক্ষর। মিশরীয় এই চিত্রলিপিগুলা ব্যবহার করে মানুষ গণনার কাজকর্ম শুরু করে এবং বড় বড় সংখ্যা প্রকাশের জন্য তারা এরকম বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করতো বা প্রতীক ইউজ করে থাকতো। কিন্তু এই প্রতীকের মধ্যে রয়েছে সমস্যা, ঠিক আছে? এই সমস্যা নিরসনের জন্য আমাদের দরকার হচ্ছে নতুন প্রতীকের। কিরকম? বিভিন্ন সংখ্যা প্রকাশের জন্য বিভিন্ন প্রকার প্রতীক দরকার হচ্ছে আমাদের এই পদ্ধতিতে, ঠিক আছে? অর্থাৎ যদি আমাদের 1000টা বড় বড় সংখ্যা থাকে, 1000টা প্রতীক তৈরি করতে হবে, ক্লিয়ার? 1000টা যদি বড় বড় প্রতীক আমরা তৈরি করতে যাই, তাহলে দেখা যাবে যে এই 1000টা প্রতীক আমাদের মুখস্থ করে রাখতে বা মনে রাখতে এটাও কষ্টকর হয়ে দাঁড়াবে, আমাদের পক্ষে বোঝা হয়ে যাবে। অর্থাৎ নতুন যারা নিউ জেনারেশন আছে, তোমরা যারা পড়ালেখা করতেছো, তোমরা যদি 1000 প্রতীক মুখস্থ করতে যাও, এই 1000 প্রতীকের কোনটা কি এটা চিনতে চিনতে দেখা যাবে তোমাদের বয়স শেষ হয়ে যেতে পারে, তোমরা বয়োবৃদ্ধ হয়ে যেতে পারো, ময়মুরবি হয়ে যেতে পারো, ক্লিয়ার? অতএব তোমাদের এই জিনিসগুলো যেন বোঝা হয়ে না যায়, এই জন্য যারা সেই সময়ের পণ্ডিত ছিল, ম্যাথমেটিশিয়ান ছিল, তারা একটা চিন্তা ভাবনা করলো। কারা তারা? তারা ছিল আরবের লোকেরা। তারা ভাবলো এইভাবে মিশরীয় চিত্রলিপি দিয়ে আমরা সংখ্যা প্রকাশ করবো না, সংখ্যা এইভাবে প্রকাশ করতে গেলে আমাদের একটা সমস্যা হচ্ছে। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হচ্ছে এরকম প্রতীকের সংখ্যা আমরা বাড়াতে 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 হাজার হাজার যদি প্রতীক তৈরি করি, তাহলে সেই হাজার হাজার প্রতীক আমাদের মনে রাখা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। আমরা জানি পর্যায় সারণীতে 118টা মৌল আছে, এই 118টা মৌলের নাম মনে রাখতে অনেকের কষ্টকর হয়ে যায়, বুঝতে পারছো? সবাই মনে রাখতে পারে না। তোমরা যদি জিজ্ঞাসা করো, অনেকে বলতে পারবে না, অনেকে 20টা, অনেকে 30টা, অনেকে 15টা, অনেকে দেখা যাবে আরও কম, অথবা অনেকে দেখা যাবে 60-70টা পর্যন্ত মুখস্থ করে মনে রাখে, ঠিক আছে? আসলে এই মনে রাখাটা খুব কষ্টকর হয়ে যায়। 118টা মৌল নাম অনেকেই মনে রাখতে পারে না, বেশিরভাগ স্টুডেন্টে মনে রাখতে পারে না, ক্লিয়ার? এইরকম যদি 1000টা সংখ্যা হয়, তাহলে বাচ্চা কাচ্চারা আরও বই পড়তে পারবে না,
তখন সমস্যা হয়ে যাবে। এই জন্য তারা সিদ্ধান্ত নিল আরবের লোকেরা যে আমরা সংখ্যা এই পদ্ধতিতে লিখবো না, ঠিক আছে, এই প্রতীক আকারে লিখবো না, বরং নতুন এক টাইপের প্রতীক তৈরি করবো, ঠিক আছে, যেটা জেনুইন একবার সবার জন্য ব্যবহার করা যাবে। কিরকম? তারা শুরু করলো এবার আরেকটা পদ্ধতি। তারা কি করলো, তখন এই 1 2 3 4 এই ধারণাগুলো নিয়ে আসলো। এই ধারণাগুলো কীভাবে নিয়ে আসলো আমরা যদি ব্যাখ্যা করি তাহলে দেখতে পাবো তারা সেই সময়ে চলমান তৎকালীন সময়ে জমি জমার বিষয়টা নিয়ে খুব প্রতিপত্তি চলছিল, মানে প্রতিপত্তি সম্পত্তি এগুলো নিয়ে খুব একটা প্রভাব চলছিল তাদের মাঝে। এই প্রভাবটা লক্ষণীয় আমরা দেখতে পারি। সম্পত্তির অনেকে দেখা যায় বাহাদুরি দেখায়, কারসাজি করে, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে জমি জমা পরিমাপের একটা বিশেষ প্রক্রিয়া ছিল কোন পরিমাপ করা, ঠিক আছে, এটা বিশেষ একটা কনসার্ন ছিল তাদের মাঝখানে, বুঝতে পারছো? তো এই কোন পরিমাপ থেকে তারা সংখ্যার ডিজিট তৈরি করা শুরু করে। তারা ডিজিট কিভাবে তৈরি করে, যে একটা কোন বিশিষ্ট একটা প্রতীক তৈরি করলাম আমরা, এরকম একটা প্রতীক তৈরি করবো যেখানে একটা কোণ আছে। কোণ কি জিনিস? কোণ হচ্ছে মূলত দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে যে লুপের বা ফাঁসের সৃষ্টি হয় বা বক্রতার সৃষ্টি হয়, ওই বক্রতাকে বলি আমরা কোণ। ক্লিয়ার? তার মানে এখন দেখি আমরা এই যে একটা বক্রতা পাচ্ছি আমরা, এই বক্রতাকে বলি আমরা একটা কোণ। তাহলে এখানে একটা কোণ, এই একটা কোণের প্রতীকটাকে আমরা ভালোভাবে 1 লিখি। ক্লিয়ার? দুইটা কোণ বিশিষ্ট প্রতীক আমরা একটা তৈরি করি, দুইটা কোণ বিশিষ্ট এই প্রতীকটাকে আমরা ভালোভাবে এইভাবে লিখি 2, ঠিক আছে। 3 কোণ বিশিষ্ট একটা প্রতীক তৈরি করলো তারা, সেই প্রতীকটার নাম দিল 3, বুঝতে পারছো? এই প্রতীকটাকে আমরা বলে থাকি 3, বুঝতে পারছো? তার মানে এভাবে চলতে 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 কতগুলো প্রতীক আবিষ্কার করলো তারা? তারা 9টা প্রতীক আবিষ্কার করলো। প্রতীকগুলো কি কি? তাহলে আমরা একটু মিশাই দিচ্ছি আমাদের এগুলো, ঠিক আছে। তাহলে চলে যাই আমরা প্রতীকগুলোতে। তারা জিরো আবিষ্কার করেনি, কিন্তু জিরো আবিষ্কার এখনো হয়নি, কিন্তু তারা আবিষ্কার করলো 1, তারা আবিষ্কার করলো 2 3 4 5 6 7 8 এবং 9। তারা এতদূর পর্যন্ত আবিষ্কার করার পরে তাদের আবার মাথায় হাত। কেন? তার কারণ হচ্ছে আবারও তারা 9টা প্রতীক আবিষ্কার করে ফেলেছে। এইভাবে যদি আবারও তারা প্রতীক আবিষ্কার করতে থাকে তাহলে ওই তো প্রতীকের গণ্ডি থেকে এখনো বের হয়ে আসতে পারলাম না আমরা, সমস্যায় আবার পড়ে গেলাম। আবার নতুন জেনারেশন আমাদের যারা আসবে তারা সমস্যায় ভুগবে সংখ্যাকে প্রকাশ করতে গিয়ে। এই সমস্যাটা দূর করার জন্য তারা করলো যে না, এখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমাদের এই প্রতীকগুলো দিয়ে পৃথিবীর সব সংখ্যাকে প্রকাশ করতে হবে, ঠিক আছে। কিভাবে প্রকাশ করতে পারি এই সংখ্যাগুলোকে দিয়ে? এই সংখ্যাগুলোর প্রথম সংখ্যাটি কত? 1। সর্বপ্রথম ছোট সংখ্যাটিকে নিচে আমরা দেখো, প্রথম একের জন্য 1 2 3 4 5 6 7 8 9, 9 এর জন্য এটা ব্যবহার করেছি আমরা। ক্লিয়ার? বুঝতে পারছো? তারপর এই সংখ্যাগুলোকে আবার আমরা ইউজ করব। একের সাথে একবার ইউজ করব 1, একের সাথে একবার ইউজ করব 2, একের সাথে একবার ইউজ করব 3, অর্থাৎ এবার 2 ডিজিটের সংখ্যা প্রকাশ করব, ঠিক আছে, 2 ডিজিটের সংখ্যা। সেই সংখ্যাগুলো কিভাবে প্রকাশ করতেছি, কিভাবে হচ্ছে না হচ্ছে, আমরা এখন বিস্তারিত এই বিষয়টা আলোচনা করব। অতএব তার আগে আমরা একটু বিষয় বলে দিই। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, যারা এরকম মানে ক্লাস যাদের উপকারিতা করতে পারে, অর্থাৎ যার জন্য উপকার হবে এই ক্লাসগুলো, যার উপকারিতায় কাজে লাগবে, তাদেরকে তোমরা শেয়ার করতে পারো। তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, ভাই ব্রাদার যারা আছে তাদেরকে জানিয়ে দেবা। তারা সবাই শিখুক, সবাই দেখুক, যাতে আইসিটিতে কোনো সমস্যায় তোমরা না ভোগো। তোমরা যত বেশি শেয়ার করবা, যত বেশি লাইক করবা, কমেন্ট করবা, আমরা তত বেশি বুঝতে পারবো বিষয়টা সম্পর্কে যে তোমাদের আগ্রহ কীরকম আইসিটি বিষয়ের উপর। আস্তে আস্তে তোমাদের পরীক্ষা, এই পরীক্ষা রিলেটেড যে সমস্যা তোমাদের আইসিটির ভীতি, এটা আমরা দূর করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছি। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো, আমাদের পেজের মধ্যে ফলো করে তোমরা অবশ্যই নতুন আপডেট পাওয়ার জন্য অপেক্ষায় থাকো, ঠিক আছে। অবশ্যই আপডেট পেয়ে যাবে ইনশাআল্লাহ। হলে যে তোমরা আপডেট করার জন্য, তোমরা আপডেট পাওয়ার জন্য অপেক্ষায় থাকো, আমরা একটু সামনে থেকে এগিয়ে যাই। ক্লিয়ার? তাহলে চলে আসি আমরা আমাদের কথায়। এই সংখ্যাগুলো আবিষ্কার হলো, এই 9টা সংখ্যা, বুঝতে পারছো? এই 9টা সংখ্যা আবিষ্কার হলো, ভালো কথা। এই প্রতীক আবিষ্কার করলো তারা। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু বারবার প্রতীক প্রতীক বলে একটা কথা বলছি, বুঝতে পারছো? তাহলে প্রতীক বলতে আমরা সংখ্যা, যে সংখ্যার সংজ্ঞাটা বলি, সংখ্যা কি আসলে, সেই সংখ্যাটা আসলে আমরা প্রতীককে বলে থাকি, বুঝতে পারছো? অর্থাৎ আমরা যদি সংজ্ঞা দিতে চাই যে সংখ্যা আসলে কি, এখন আমাদের বয়স হয়ে গেছে, এখন আমরা সংখ্যার সংজ্ঞা দিতে পারবো। কিরকম? সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এক ধরনের প্রতীক, বুঝতে পারছো? সংখ্যা কাকে বলে? তখন আমরা বলবো যে সকল প্রতীকের সাহায্যে, যে সকল প্রতীকের সাহায্যে কোনো কিছুর পরিমাণ প্রকাশ করা হয়, যে সকল প্রতীকের সাহায্যে কোনো কিছুর পরিমাণ প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা প্রতীক অথবা সংখ্যা। তাকেই সংখ্যা বা সংখ্যা প্রতীক বলে।
ক্লিয়ার? আবার বলতেছি, যে সকল প্রতীকের সাহায্যে কোনো কিছুর পরিমাণ প্রকাশ করা হয় তাকে সংখ্যা প্রতীক বা সংখ্যা বলে। এটাও সংখ্যা, এটাও সংখ্যা, এইভাবে যে প্রকাশ করছি এটাও আমার সংখ্যা। এই যে আমরা 1 2 3 4 5 6 7 8 9 ব্যবহার করতেছি এগুলাও সংখ্যা। সুতরাং আমরা যদি হঠাৎ করে এইভাবে বলি যে 1 2 3 4 5 6 7 8 9 এটা সংখ্যা, এগুলো সংখ্যা, এ বললে ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? যখন তুমি 9 পর্যন্ত থামবা তখন 10 কি সংখ্যা নয়? এরপরে 10ও সংখ্যা, 1 লক্ষ এটাও সংখ্যা, 1,47,570 এটাও একটা সংখ্যা। তার মানে আমাদের বাংলাদেশের যে ক্ষেত্রফল, যদি আয়তন বলা থাকে, ক্ষেত্রফল এটা বাংলাদেশের এরিয়াটা, বুঝতে পারছো, সীমানা, এটাও কি একটা সংখ্যা, বুঝতে পারছো? এরকম পৃথিবীর বড় বড় সংখ্যা আছে, আমরা সংখ্যা নিয়ে একটা পর্ব রাখবো। আমরা বিশেষ করে শূন্যের উপরে একটা আলোচনা করব, শূন্য এবং দেখা যাবে যে আরো বড় বড় সংখ্যা, ঠিক আছে, আরো বেশ কিছু কথা বলা সংখ্যা, কিছু হাস্যকর সংখ্যা, বুঝতে পারছো, আবেগী সংখ্যা, দুঃখী সংখ্যা, সুখী সংখ্যা, সংখ্যা নিয়ে আমরা বেশ সুন্দর কয়েকটি ক্লাস সাজাচ্ছি। তোমরা সেই ক্লাসগুলো দেখার অপেক্ষায় থাকো, তাহলে ওগুলোও পেয়ে যাবে ইনশাআল্লাহ। হলে অনেক মজার ক্লাস, তোমরা অবশ্যই মিস করবে না আশা করি ইনশাআল্লাহ। দেখো, তাহলে এই যে সংখ্যাগুলো আমরা দেখতেছি, এই সংখ্যাগুলো আসলে প্রতীক। আমাদেরকে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে সংখ্যার সংজ্ঞা দেওয়া যাবে না। কেউ যদি বলে 1 2 3 4 5 6 7 8 9 এগুলো সংখ্যা, তাহলে তার ভুল আছে। কিরকম? তার সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে কন্ডিশনে আবদ্ধ। কন্ডিশনে আবদ্ধ কিরকম? যদি 1 থেকে 9 পর্যন্ত বললা 1 2 3 4 5 6 7 8 9 এগুলো সংখ্যা, তার 10টা কি সংখ্যা নয়? 70 কি সংখ্যা নয়? তখন কিন্তু সমস্যা। তার মানে তখন হ্যাঁ ওটাও সংখ্যা, তাহলে এইটা ওটাও সংখ্যা। তাহলে ঘটনা হচ্ছে মূলত এভাবে যদি আমরা বলতে থাকি তাহলে দেখা যাবে সংখ্যার সংজ্ঞা শেষ হবে না। সেই ক্ষেত্রে এই অসীম সংখ্যক সমাধান বিশিষ্ট একটা সংজ্ঞা দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমাদের সসীম মান বিশিষ্ট একটা সংজ্ঞা দিতে হবে, যা পারফেক্ট, একবার উপযুক্ত। সংখ্যার সঠিক সংজ্ঞাটা কি? সংখ্যা কাকে বলে? তাহলে আমরা লিখব সংখ্যা হচ্ছে এক ধরনের প্রতীক, বুঝতে পারছো? এভাবে লিখবো, সংখ্যা কি যদি আসে তাহলে সংখ্যা এক ধরনের প্রতীক। আর সংখ্যা কাকে বলে? তাহলে আমরা লিখবো যে সকল প্রতীকের সাহায্যে, সেটা এই প্রতীক হোক, এই প্রতীক হোক, এই প্রতীক হোক, যে সকল প্রতীকের সাহায্যে কোনো কিছুর পরিমাণ প্রকাশ করা হয় তাকে বলে সংখ্যা প্রতীক বা সংখ্যা। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারছো সংখ্যা কাকে বলে। বুঝতে পারছো কি? এখন আমাদের আরেকটু জানা দরকার এই সংখ্যাগুলা ব্যবহার করে অন্যান্য সংখ্যা কিভাবে তৈরি করবে, ঠিক আছে? এবং এইখান থেকে তোমরা বুঝতে পারবা যে বাইনারি নাম্বারের উৎপত্তি কিভাবে হলো, ডেসিবেল সংখ্যা পদ্ধতির উৎপত্তি কিভাবে হলো, অক্টাল সংখ্যা পদ্ধতির উৎপত্তি কিভাবে হলো, এবং তুমি যদি 3 ভিত্তিক নামে একটা সংখ্যা পদ্ধতি চালু করতে চাও, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেই 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উৎপত্তি তুমি কিভাবে ঘটাবা, অর্থাৎ 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তুমি কিভাবে তৈরি করবা। যদি কোনোদিন তোমার প্রয়োজন হয় তুমি একটা সংখ্যা পদ্ধতি কিভাবে বানিয়ে নিবা, অর্থাৎ আমরা একেবারে বেসিকলি আলোচনা করবো ইনশাআল্লাহ। হলে যে যাতে তুমি যে কোনো প্রকারের সংখ্যা পদ্ধতি নিজে বানাতে পারো, নিজে সংজ্ঞায়িত করতে পারো এবং মানুষের কাছে উপস্থাপন করে ব্যাখ্যা করতে পারো। ক্লিয়ার? সে অপেক্ষায় থাকো, সে অপেক্ষায় থাকার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।